আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের কলিগেটিভ ধর্মসমূহ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গতদিন আমরা হিমাঙ্কের অবনমন আছে যে, অর্থাৎ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেই ধর্মটির কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে তার বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হিমাঙ্কের অবনমনের শেষ অংশটুকু। ওকে, গতদিন কিন্তু আমরা সর্বশেষ যে টপিক্সটা আলোচনা করেছিলাম সেটি ছিল হিমাঙ্কের অবনমনের সঙ্গে বাষ্পচাপের অবনমনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ লেখচিত্রের সঙ্গে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ আর কি। তো আজকে হিমাঙ্কের অবনমন সম্পর্কিত যে রাউল্টের সূত্র আছে সেই রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, বিজ্ঞানের রাউল্ট স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত যেমন দুইটি সূত্র দিয়েছিলেন, একইভাবে হিমাঙ্কের অবনমন সম্পর্কেও দুটি সূত্র দিয়েছেন বিভিন্ন গবেষণা করে। তার মধ্যে প্রথম সূত্রটি কি, ওই রাউল্টের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত যে প্রথম সূত্র ছিল সেটার মতো হুবহু। দ্বিতীয় সূত্রটিও একই। কি সূত্র সেটি? প্রথম সূত্রটি হচ্ছে যে কোনো অনুদায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য দ্বারা দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রবণের মোলালিটির সমানুপাতিক। মোলালিটি কি সেটা আমরা গতদিনও বলেছিলাম। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রবণে বা 1 কেজি দ্রবণে কত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। আমি আবারও বলছি, 1000 গ্রাম বা 1 কেজি দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে তাকে বলা হয় মোলালিটি বা মোলাল দ্রবণ। ওকে, হিমাঙ্কের অবনমন বিষয়টি কি আমরা কিন্তু গতদিন আলোচনা করেছিলাম যে কোনো বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক হয়, হিমাঙ্ক জিনিসটা কি, তারপর আমরা হিমাঙ্কের অবনমন বলি। হিমাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল কঠিনে পরিণত হয়, যে তাপমাত্রায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলা হয় হিমাঙ্ক, অথবা যে তাপমাত্রায় তরল পদার্থের বাষ্পচাপ কঠিন পদার্থের বাষ্পচাপে সমান হয় সেই তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। যেমন পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, পানির হিমাঙ্ক, কারণ পানিকে ঠান্ডা করতে থাকলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, এর জন্য পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে বরফকে যদি তাপ দিতে দিতে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বরফ গলে যায়, এটাকে বলা হয় বরফের গলনাঙ্ক। তাহলে বরফের গলনাঙ্ক যা, পানির হিমাঙ্কও তাই, সেই জন্য হিমাঙ্ক এবং গলনাঙ্ক অনেক সময় একই ধরা হয়। ওকে, তাহলে দেখা যায় কোনো বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক হয়, ওই দ্রাবকে যদি অনুদায়ী দ্রব্য যোগ করা হয়, অনুদায়ী দ্রব্য ধরো গ্লুকোজ বা সুক্রোজ বা ইউরিয়া বা স্টার্চ, এগুলো যদি যোগ করা হয় খুবই কম পরিমাণে লঘুভাবে, তাহলে দেখা যায় যে দ্রবণটি তৈরি হলো ওই দ্রবণের হিমাঙ্ক ওই বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে কমে যায়। ব্যাপারটা কি গতদিন আমরা ব্যাখ্যা করেছিলাম, আবারও বলছি। মনে করো পানি একটি দ্রাবক, পানি তো অবশ্যই একটি দ্রাবক, তো এই দ্রাবকের হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই পানির মধ্যে তুমি যদি গ্লুকোজ দাও, ধরো গ্লুকোজ দিয়ে শরবত তৈরি করলা, দ্রবণ তৈরি করলা খুব সামান্য পরিমাণে গ্লুকোজ দিয়ে, তাহলে যে দ্রবণটি তৈরি হলো এই দ্রবণকে তুমি যদি ঠান্ডা করতে থাকো দেখা যাবে এটার হিমাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে নিচে, অর্থাৎ হিমাঙ্ক কমে যাচ্ছে। এটাকে বলা হিমাঙ্কের অবনমন। কি কারণে কমে যায়? অনুদায়ী বা তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য যোগ করার কারণে। ওকে, তো হিমাঙ্কের অবনমনকে প্রকাশ করা হয় কি দ্বারা? ডেল্টা টিএফ দ্বারা। তো ডেল্টা টিএফ কার সমানুপাতিক হবে? দ্রবণের মোলালিটির সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র। তো আমার সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এটাকে কেএফ বলা হয়। এটাকে বলা হয় হিমাঙ্ক ধ্রুবক বা আণবিক হিমাঙ্ক ধ্রুবক। আরেকটি নাম আছে ক্রায়োস্কেপিক ধ্রুবক। এই ক্রায়োস্কেপিক ধ্রুবক কি, এটা কিন্তু সংখ্যা হিসেবে আসে, এটা আমরা সামনের দিকে আলোচনা করব। যা হোক, তাহলে হিমাঙ্কের অবনমন হবে দ্রবণের মোলালিটির সমানুপাতিক। ওকে, এখন আসা যাক দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটি কি? এটাও হুবহু স্ফুটনাঙ্কের উন্নয়নের মতোই, যে সম আণবিক অর্থাৎ সমমোল পরিমাণ বিভিন্ন দ্রব্য একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন একই হবে। অর্থাৎ যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে মনে করো এ বি সি তিনটি ভিন্ন পদার্থ, তিনটি ভিন্ন অনুদায়ী দ্রব্য, এদেরকে যদি এন মোল পরিমাণ পানিতে মনে করো অথবা কোনো নির্দিষ্ট দ্রাবকে যদি এন মোল পরিমাণ, অর্থাৎ দ্রাবকের পরিমাণে নির্দিষ্ট,
তাহলে তিনটি আলাদা পাত্রে, তিনটি আলাদা বিকারে এন মোল পরিমাণ করে ধরো বিশুদ্ধ পানি নেওয়া হয়েছে। তার মধ্যে যদি এ বি সি তিনটা বহন্য পদার্থ আলাদাভাবে মিক্সড করা হয়, তাহলে দেখা যাবে প্রতিটি বিকারে হিমাঙ্কের অবনমন হবে একই পরিমাণ, অর্থাৎ সমান হবে এরা পরস্পর। এটাই হচ্ছে হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের দ্বিতীয় সূত্র। ওকে, এবার আসা যাক হিমাঙ্কের অবনমনের সঙ্গে দ্রব্যের আণবিক ভরের বা ওজনের সম্পর্কটা কেমন। এখানে একটু একটা বিষয় করতে হবে। এই ফিগারটা আমি গতদিনও তোমাদের দিয়েছিলাম, একটু কষ্ট করে লক্ষ্য করো। সেটি হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর কি রাখা আছে? তাপমাত্রা। আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে বাষ্পচাপ। আমরা কিন্তু জানি যে দ্রাবকের বাষ্পচাপ যা হয়, ওই দ্রাবকের মধ্যে অনুদায়ী দ্রব্য যোগ করলে যে দ্রবণটি তৈরি হচ্ছে, সেই দ্রবণের বাষ্পচাপ কিন্তু তার চেয়ে কম হয়। এটাকে বলে বাষ্পচাপের অবনমন। ওকে, তাহলে দ্রাবকের এখানে বাষ্পচাপে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এসি দ্বারা। আর দ্রবণের বাষ্পচাপ প্রকাশ করা হচ্ছে বিডি লেখচিত্র দ্বারা। তাহলে একটা বিষয় খেয়াল করো, দ্রাবক এ, এই যে এ বি যে রেখাটি আছে এ বি, এই এ বি রেখাটির বি পয়েন্টে লেখা আছে দেখো কঠিন দ্রাবক। তাহলে এই বি পয়েন্টে কিন্তু দ্রাবক কি হিসেবে পরিণত হয়েছে? কঠিনে, অর্থাৎ তরল থেকে কঠিন হয়ে গেছে। তাহলে বি পয়েন্টটা কি কি হবে? হিমাঙ্ক। কার হিমাঙ্ক? দ্রবণ বরাবর আছে, দেখো দ্রবণ বরাবর বি পয়েন্ট, অর্থাৎ বিডি রেখা বা এই রেখাটি বি বিন্দুতে এসে মিলিত হয়েছে কার সঙ্গে? এই এ বির সঙ্গে। তাহলে এ বি বিডি রেখার সঙ্গে মিলিত হয়েছে বি বিন্দুতে এসে, বি বিন্দুতে কি লেখা আছে? কঠিন দ্রাবক। তার মানে দ্রবণটিকে ঠান্ডা করতে থাকলে বি পয়েন্টে এসে সেটা কঠিনে পরিণত হয়। তাহলে এই বরাবর কিন্তু আছে আসলে টি আছে। তাহলে টি হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। অপরদিকে এই এ বি রেখা দ্রাবকের সঙ্গে মিলিত হয়েছে কোথায়? এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টে দ্রাবক কিন্তু কঠিন হয়ে যায় এ পয়েন্টে। তাহলে দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে এ পয়েন্ট বরাবর, এখানে আছে টি নট বা টি এফ প্রাইম। তাহলে দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে টি নট আর দ্রবণের হিমাঙ্ক হচ্ছে এই বরাবর টি। তাহলে দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে দ্রবণের হিমাঙ্ক কম, তো এটাকে বলে হিমাঙ্কের অবনমন, ডেল্টা টি এফ। আচ্ছা, এখন আসা যাক এখানে কি কি আছে। যে মনে করি দ্রাবকের হিমাঙ্ক টি নটতে, দ্রাবকের হিমাঙ্ক টি নট এই বরাবর আছে, টি নট এক্স অক্ষের উপর, বাষ্পচাপ পি নট, এই যে পি নট দেওয়া আছে। কারণ টি নট ও টি তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ তখন পি এবং পিএস। দেখো বিষয়টি এখানে কি লেখা আছে? যে টি নট ও টি তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে, তাহলে টি নট তাপমাত্রা, এখানে কিন্তু টি নট আছে, টি নট তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ কি? পি, এই যে পি আছে দেখো। আর টি তাপমাত্রায়, অর্থাৎ দ্রবণের যে হিমাঙ্ক, সেই তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ কি? পিএস, এই যে পিএস আছে। তাহলে ওকে, এখন লঘু দ্রবণের ক্ষেত্রে কি লেখা আছে? লঘু দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্ক অবনমন খুবই কম হয়, অর্থাৎ এই যে ডেল্টা টিএফ দেখতে পাচ্ছ, ডেল্টা টিএফ, এই যে গ্যাপটি, অর্থাৎ দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে দ্রবণের হিমাঙ্ক যতটুকু কম, লঘু দ্রবণের ক্ষেত্রে খুবই কম হয়। মনে করো একেবারে এই বরাবর আছে, এই বরাবর, এতটা বেশি হয়নি, খুবই ক্ষুদ্র হয়েছে। তাহলে খুবই যদি ক্ষুদ্র হয়, তাহলে বিই এবং এই, অর্থাৎ বি যে রেখাটি আছে, বি রেখা এবং এই যে রেখাটি আছে, এই এই রেখাটি খুবই কম হয়। দেখো এই জায়গাটাতে এতটুকু যদি হয়, লঘু দ্রবণের ক্ষেত্রে কি বলা আছে? ডেল্টা টিএফ খুবই কম হয়। বিষয়টি ভালো খেয়াল করো। আমাদের কিন্তু স্বাভাবিকভাবে হিমাঙ্কের অবনমন কতটুকু দেখানো হয়েছে? ডেল্টা টিএফ এ থেকে এ পর্যন্ত, ডেল্টা টিএফ এ থেকে এ পর্যন্ত। কিন্তু কি বলা হয়েছে? লঘু দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন খুবই কম হয়। তাহলে যদি খুবই কম হয়, তাহলে এখান থেকে এ পর্যন্ত মনে করো এতটুকু জায়গা হয়েছে হিমাঙ্কের অবনমন, এতটুকু জায়গা। তাহলে এই জায়গাটাতে কিন্তু বি যা, এও কিন্তু তাই, মানে দুইটাই মোটামুটি সরল রেখা। সেই জন্য কি হয়? বি এ ভাগ এই কে সমান ধ্রুবক ধরা হয়। তো বি ভাগ এই সমান ধ্রুবক, বিটা কি? বি ভাগ এই। ওকে,
তাহলে বি ভাগ এই সমান ধ্রুবক ধরা হয়েছে, ধ্রুবক, কারণ এটা মোটামুটি সরলরেখা। বি সমান হচ্ছে ডেল্টা টি এফ, বি কিন্তু এই বরাবর বি ডেল্টা টি এফ, তার মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন। আর এইটা হচ্ছে পি নট থেকে বিয়োগ করে যদি পি নট থেকে পি, তার মানে যতটুকু বাষ্পচাপ হ্রাস বা বাষ্পচাপের অবনমন। পি নট হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ আর পি হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তাহলে এইটা হচ্ছে বাষ্পচাপের অবনমন, আর বিটা এই ক্ষুদ্র পরিমাণ বা এই পরিমাণে তুমি যদি ধরো, যেহেতু লঘু দ্রবণের ক্ষেত্রে কম হয় তাই এটুকু ধরি লঘু দ্রবণের ক্ষেত্রে, তাহলে বিটা হচ্ছে ডেল্টা টিএফ বা হিমাঙ্কের অবনমন, আর এইটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। ওকে, তাহলে দেখো, তাহলে বি মান এবং এর মান যদি আমরা বসাই তাহলে এরকম হবে ডেল্টা টিএফ সমান পি নট মাইনাস পি কে। এবং আমরা কিন্তু রাউল্টের সূত্র অনুসারে কি পড়েছি, যে রাউল্টের সূত্র অনুসারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার সমানুপাতিক হয়, মোল ভগ্নাংশের সমান, দ্রব্যের মোল ভগ্নাংশের সমান। সেখান থেকে পি নট মাইনাস পির মান আমরা কি পাবো, এক্স টু পি নট বজ্রগ্রহণ করে, আর গ্রহণ করে। তাহলে আমরা ডেল্টা টিএফ সমান পি নট মাইনাস পির পরিবর্তে পি নট এক্স টু বসাচ্ছি কে, পি নট কে কে একসঙ্গে কে প্রাইম ধরছি, এটা একটা ধ্রুবক হিসেবে ধরছি। এখন হয়ে যাক এক্স টু হচ্ছে দ্রব্যের মোল ভগ্নাংশ। দ্রব্যের মোল ভগ্নাংশ সমান আসলে কি লেখা যায়, দ্রব্যের মোল ভগ্নাংশ সমান দ্রব্যের মোল সংখ্যা অর্থাৎ এন টু ভাগ মোট মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা এন অন যোগ দ্রব্যের মোল সংখ্যা এন টু, এটা হচ্ছে দ্রব্যের মোল সংখ্যা মোল ভগ্নাংশ, অর্থাৎ এক্স টু সমান এন টু ভাগ এন অন প্লাস এন টু। তো যেহেতু লঘু দ্রবণ মানে কি, দ্রব্য খুবই কম পরিমাণে আছে, তার মানে এন টুর পরিমাণ খুবই ক্ষুদ্র, সেই জন্য এন অন প্লাস এন টুর পরিবর্তে শুধুমাত্র আমরা কি লিখবো, এন অন লিখবো। ওকে, আর মোল সংখ্যা সমান কি, মোল সংখ্যা সমান ভর ভাগ আণবিক ভর, সেই জন্য আমরা এন টুর পরিবর্তে কি লিখেছি, মোল ভাগ এন টু বা মোল সংখ্যার পরিবর্তে লিখেছি ভর ভাগ আণবিক ভর। ওকে, তাহলে এক্স টু পরিবর্তে আমরা যে মানটি পাচ্ছি সেটা এখানে বসাই, এই সমীকরণে বসালে ফাইনালি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এম টু সমান এই রাশিটা পাবো। এটা একটু কাভার আপ হয়ে গিয়েছে, তোমরা বই থেকে একটু দেখে নিবে। তাহলে এম টু থেকে যে সমীকরণটি পাচ্ছি সেটাই হচ্ছে দ্রব্যের আণবিক ভরের সঙ্গে হিমাঙ্কের অবনমনের একটি সম্পর্ক। ওকে, তাহলে এভাবে আমরা গ্রাফের মাধ্যমে প্রমাণ করতে পারি বা প্রতিপাদন করতে পারি দ্রব্যের আণবিক ভরের সঙ্গে হিমাঙ্কের অবনমনের সম্পর্কটি কেমন। এই যে এটা সেই সম্পর্ক, এম টু সমান কে এফ অর্থাৎ ক্রায়োস্কোপিক ধ্রুবক, ডাব্লিউ টু দ্রব্যের ভর ইন্টু 1000, এটা ভরের জন্য 1000 গ্রাম প্রকাশ করা হয়েছে, ডাব্লিউ ওয়ানটা হচ্ছে দ্রাবকের ভর, আর ডেল্টা টি হচ্ছে হিমাঙ্কের অবনমন। ওকে, সেখান থেকে ফাইনালি ডেল্টা টি এফ সমান যে কে এফ ইন্টু সিএম অর্থাৎ মোলারিটির সমানুপাতিক হিমাঙ্কের অবনমন, সেটা প্রতিপাদন করা হয়েছে। তাহলে এভাবে লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা রাউল্টের প্রথম যে সূত্রটি হিমাঙ্কের অবনমন সম্পর্কিত সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারি। ওকে, এবার আসা যাক তাপগতীয়ভাবে হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র প্রতিপাদন। দেখো, হিমাঙ্কের অবনমন সম্পর্কিত যে রাউল্টের সূত্রের প্রতিপাদন আছে তাপগতীয়ভাবে, সেখানে প্রথমে কঠিন এবং কঠিন দেখো দেওয়া আছে যে ধরা যাক টি ও টি নট তাপমাত্রায় কঠিন দ্রাবকের বাষ্পচাপ যথাক্রমে পিএস ও পি নট। তাহলে দ্রাবকের বাষ্পচাপ কি কি ধরা হয়েছে, টি তাপমাত্রায় ধরা হয়েছে পিএস এবং টি নট তাপমাত্রায় ধরা হয়েছে পি নট। তো সে তাহলে ক্লসিয়াস-ক্লাপেরিয়ান সমীকরণ অনুযায়ী আমরা পাবো এটা এই সমীকরণটি তোমাদের প্রতিপাদন করে দেখাবো ইনশাল্লাহ, আপাতত একটু দেখে নাও। যেখানে ডেল্টা এইচ এস হচ্ছে দ্রাবকের ঊর্ধ্বপাতনের মোলার সুপ্ততা। ওকে, আবার টি এবং টি নট তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ ধরে নিচ্ছে পিএস ও পি, তাহলে অনুরূপভাবে ক্লসিয়াস-ক্লাপেরিয়ান সমীকরণ হবে এটি, এখানে মাইনাস চিহ্ন আছে, ডেল্টা এইচ ভি ভাগ আর, এখানে ডেল্টা এইচ ভি হচ্ছে দ্রাবকের বাষ্পীকরণ সুপ্ততাপ বা বাষ্পীকরণের সুপ্ততাপ। ওকে, তাহলে এই দুটি সমীকরণ যদি সমীকরণ 1 থেকে খেয়াল করো, সমীকরণ 1 থেকে যদি সমীকরণ 2 যদি আমরা বিয়োগ করি তাহলে ফাইনালি সমীকরণ পাবো। সেখান থেকে সিম্পলিফাই করে এরকম পাচ্ছি, টি ইন্টু টি নট এর মধ্যে পার্থক্য খুব কম বলে টি সমান টি নট ধরা হয়, সেখান থেকে টি নট স্কোয়ার ডেল্টা এস এফ। এখানে ফাইনালি এইখানে এসে দেখো লন পি ভাগ পি নট সমান কি লেখা হয়েছে, লন এক্স ওয়ানটা কি, এক্স ওয়ান হচ্ছে দ্রব্যের মোল ভগ্নাংশ। কি জন্য লেখা হয়েছে, কারণ রাউল্টের সূত্র অনুযায়ী আমরা এরকমভাবে প্রমাণ করতে পারি, কারণ রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে সূত্রটি আছে অর্থাৎ
পি নট মাইনাস পি ভাগ পি নট, মানে এই যে সূত্রটি আছে পি নট মাইনাস পি ভাগ পি নট, অর্থাৎ বাষ্পীভূত আপেক্ষিক অবনমন কার সমানুপাতিক হয়? x2 এর সমানুপাতিক হয়, x2 অর্থাৎ দ্রবের মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। সেখান থেকে ফাইনালি পি ভাগ পি নট সমান x1 বের করা যাবে, আমি গতদিন তোমাদের দেখিয়েছিলাম। ওকে, তাহলে এখানে আমরা পি ভাগ পি নটের পরিবর্তে x1 লিখেছি এবং x1 এর পরিবর্তে কি লিখেছি 1 মাইনাস x2, কারণ কি? কারণ x1 কারণ হচ্ছে x1 প্লাস x2 সমান হচ্ছে 1, অর্থাৎ কোনো একটি মিশ্রণে যতগুলো উপাদান থাকে সবগুলো উপাদানের মোল ভগ্নাংশের যোগফল 1 এর সমান হয়। তাহলে x1 এর পরিবর্তে আমরা কিভাবে কি লিখতে পারি 1 মাইনাস x2, সেজন্য x1 এর পরিবর্তে এখানে 1 মাইনাস x2 লেখা হয়েছে। ওকে, তাহলে ফাইনালি সিম্পলিফাই করে আমরা এভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সিম্পলিফাই করে ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু সিএম প্রতিপাদন করতে পারি। তাহলে এভাবে তাপগতীয়ভাবে ক্লোসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণের সাহায্যে আমরা রাউল্টের প্রথম সূত্রটি, হিমাঙ্কের অবনমন সম্পর্কিত প্রথম সূত্রটি প্রতিপাদন করতে পারি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা অসমোটিক চাপ নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে তোমাদের সঙ্গে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এটাই লাস্ট ক্লাস। ঈদের পর আমরা ধারাবাহিকভাবে যদি পরিবেশ স্বাভাবিক না হয়, আমরা দোয়া করি আল্লাহর কাছে, বেশি বেশি করে দোয়া করি যাতে করে পরিবেশ স্বাভাবিক হয়। আর যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা ধারাবাহিকভাবে অসমোটিক চাপ নিয়ে আলোচনা করব। তাহলে যেহেতু ঈদের আগে এটাই তোমাদের সঙ্গে লাস্ট ক্লাস, তো তোমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবেই ঈদ উল ফিতর উদযাপন করবে, আর বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে করে আমরা খুব দ্রুতই স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি। ওকে, তাহলে তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।